ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছু করার নেই, দেশের মানুষের পাশে থাকবে বিএনপি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। ভারত বা অন্য দেশ বলে কোনো কথা নয়, ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনীতি সাজাবে বিএনপি। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পর থেকে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের সন্দেহ অনেকটাই কমে গেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রায় 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। বিভিন্ন বিষয় আছে, তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরম্যান্স, এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই, ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনীতি সাজাবে বিএনপি। সবার আগে বাংলাদেশ, কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর থেকেই অন্তর্বর্তী সরকারের ওপর থেকে মানুষের সন্দেহ অনেকটাই কমে গেছে। এই ঘোষণা যত দৃঢ় হবে ততই মানুষের মন থেকে সন্দেহ ধীরে ধীরে কমে আসবে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন। বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আইন দিয়ে যেসব সংস্কার সম্ভব তা বাস্তবায়ন করা হোক, আর যেগুলো সাংবিধানিক প্রয়োজন সেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে। মৌলিক সংস্কার সহ স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে, যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। ক্ষমতায় গেলে যেসব কালো আইন আছে তা বাতিল করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আপনাদেরকেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। বৈঠকের শুরুতে সিএসি বলেন, দেশের জন্য সুষ্ঠু ভোট আয়োজন করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন সিএসি। কিছুক্ষণ পর নারী নেত্রীদের সঙ্গে বসবে এসি। এতে মোট 40 জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে। গত 28 সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। আপনারা তো সিচুয়েশন তো জানেন, একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে এবং দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করেছি যে, বিশেষ করে আমি এবং আমার কলিগরা এটাকে সেইভাবে নিয়েছি। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73+, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি
এবং ইটস এ ডিভাইন আমাদের অপরচুনিটি গিভেন টু মি। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং এট দ্য ফেয়ার এন্ড অফ মাই লাইফ ফর দ্য কান্ট্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্য হবেন না, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্য হবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়ার বা থাকার যোগ্য হবেন না। এছাড়া সরকারি কোনো চাকুরিতে নিয়োগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি, সেই সঙ্গে কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না সেই ব্যক্তি। তবে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি প্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী মিফতা গালিব আছেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের কর্মযোগের কি খবর আছে আপনার কাছে? বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সিএসআর কি বলেছেন জানাবেন আমাদের। ধন্যবাদ শাহিলি। আমরা আছি রাজধানীর নির্বাচন কমিশন ভবনে। আপনি যেমনটি জানেন যে আসলে সকাল থেকে সাবেক নির্বাচন বিশেষজ্ঞদের সাথে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এর সাথে আলোচনা চলছে। তো আসলে আলোচনাকালে আসলে রাজনৈতিক যে বিশেষজ্ঞরা ছিলেন তারা আসলে বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকটি নির্বাচন তারা প্রত্যক্ষ করেছেন এবং তাদের সেই অভিজ্ঞতা নিয়ে তারা আসলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করেছে। তারা বৈঠকে জানিয়েছে যে আসলে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েছেন, তারা বেশি করে মাঠ পর্যায়ে যে প্রশাসনকে নিরপেক্ষ থাকার বিষয়ে তারা জোর দিয়েছে। এছাড়া যে পুলিশ প্রশাসন সহ যে জায়গাগুলোর সংস্কার আসলে প্রয়োজন, সেই জায়গাগুলোতে তারা খুব ভালোভাবেই তারা গুরুত্ব আরোপ করেছেন এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন এছাড়া এবং রাজনৈতিক দলগুলোকে আসলে সহনশীল যে আচরণ, যে সহনশীল এবং নিরপেক্ষ যে থাকার যে ভূমিকার বিষয়ে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট অর্থাৎ নির্বাচনের বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট যাদের উচ্চ অভিলাষ থাকবে, অর্থাৎ রাজনৈতিক সম্পৃক্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করে, তাহলে তার বিষয়ে তিনি শক্ত অবস্থান নেবে আসলে নির্বাচন কমিশন থেকে। তো এখন আবার 2:30টায় সকালে আসলে আপনি যেমনটি জানেন সকালে আসলে নির্বাচন, আমরা বলছিলাম যে নির্বাচন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বসেছেন। এখন 2:30 থেকে আসলে নারী নেতৃবর্গের সাথে আসলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ তাদের নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক রয়েছে। বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা যতটুকু জেনেছি। তো এই ছিল আসলে রাজধানীর নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরেস একেনশি 2 দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরেস একেনশি। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতিতে সম্পর্কে গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। 5 বছরের বেশি সময় পর অনুষ্ঠেয় 2 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ বৈঠক এটি। বৈঠকের পর এটি একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচন সহ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আগে থেকে বেশি ছিল, সেখান থেকে বরং কমে এসেছে। এখন দেশের অর্থনীতি এখন স্বস্তিতে আছে, তবে দারিদ্র্য বিমোচন সহ অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চালানোর পেছনে যে আপনার চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ রেটে করছি, কারণ বাই চান্স যদি চালটা যদি ধরেন বড়োটার যদি সে না হয়, প্রকিউরমেন্ট যদি একটু হঠাৎ লো হয়, আমরা জানি না কোনো রকমভাবে চাল এবং বেসিক এসে চাল গমের শর্টেজ। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 6 বছর আজ। 2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছেন। আবরারের পরিবার আশা করছে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল থাকবে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্র নিয়ে রাকিব হাসানের রিপোর্ট। শুকেছে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের জিনিসপত্র। আগের মতোই ঘরে রয়েছে বিছানা ও পড়ার টেবিল, শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেছে 6টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন ও বাবা বরকতুল্লাহ। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলে শিউরে ওঠেন প্রতি মুহূর্তে। আজকে তো সেই রবিবার, মানে সে যখন যায় সেই দিনও ছিল রবিবার। ওর মা আজকে দিনে 10টার সময় তারকে এসবি গাড়িতে, মজমপুর এসবি গাড়িতে উঠা দিয়ে আসে। আবরার ফাহাদ যে জন্য জীবনটা দেশে, মানে এই দেশে হচ্ছে বৈষম্যমুক্ত একটা দেশ গড়ার জন্য। আমরা চাই একটা হলে বৈষম্যহীন একটা দেশ বিরাজ করবে, যেখানে সবাই মানে ন্যায় বিচার পাবে, সবাই যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে। 2019 সালের 6 অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিল বুয়েটের উদ্দেশ্যে। ওই দিনটাই ছিল আবরারের সাথে মায়ের শেষ দেখা। সেই বিদায় যে সন্তানের শেষ বিদায় হবে তা তখনও অজানা ছিল মা রোকেয়া খাতুনের। সেই দিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের শেরেবাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে। মৃত্যুর 6 বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যার বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসী। শহীদ আবরার ফাহাদের যে শাহাদত দিবস, এই দিবসে আমার একটাই চাওয়া, যারা এই ঘৃণিত অপরাধের সাথে জড়িত তাদের যেন সম্মুখ বিচারের আওতায় আনা হয়। আমরা আশা করব দ্রুত এই রায় কার্যকর হবে, আর আবরার ফাহাদ যেভাবে দেশ চাইছিল সেইভাবে দেশটা যেন সুন্দর হয়। কিছু আসামি এখনো পলাতক আছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে আবেদন করছি যাতে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় এনে তাদের রায় যাতে কার্যকর হয়। এইবার যদি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীকে যদি আপনারা বিচারের মুখোমুখি না করতে পারেন, তাহলে কিন্তু এটা হয়তোবা আধুরাই থেকে যাবে এদেশে। যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য আবরার ফাহাদ শহীদ হয়েছেন, তার সেই স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠন সহ দ্রুত রায় কার্যকরের দাবি সচেতন মহলের। রাকিব হাসান, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর আবাসিক এলাকা থেকে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাদ্দেস হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন সহ 5 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ঢাকা জেলা উত্তর ক্রাইম পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্র জনতার আন্দোলনে সাদ হত্যা মামলায় আসামিরা দীর্ঘদিন ধরে পালিয়েছিল। আজ 7 দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এখানে যে ছাত্র গত বছর 2024 সালের জুলাই আগস্ট মাসে যে ছাত্র জনতার আন্দোলন হয়, এই আন্দোলনের এজাহার নামীয় 4 জন আসামি সহ মোট 5 জনকে আমরা নবীনগর এলাকা থেকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত 5 জনের মধ্যে আমাদের মুহাদ্দেস হোসেন আছেন, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, উনি সাংগঠনিক সম্পাদক, ধামরাই থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মশিউর রহমান মশি, উনি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ধামরাই থানা আওয়ামী লীগের সদস্য। উনি কে এম আহাদ আছেন, পৌর যুবলীগের সদস্য। মোহাম্মদ সানোয়ারুল হক,
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য উনি। আরেকজন আমিনুর রহমান, উনি সাবেক আহ্বায়ক নবযুগ কলেজ ছাত্রলীগ। লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি, ফলে উজানের পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক যে বন্যা দেখা দিয়েছে তার কিছুটা উন্নতি হয়েছে। তবে ডালিয়া ব্যারেজ তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘর বাড়িতে পানি উঠে পড়ায় অনেকে ফিরতে পারেননি বাড়িতে। তলিয়ে গেছে আমন সহ আগাম শীতকালীন সবজির ক্ষেত, ডুবে গেছে কাঁচা পাকা সড়ক, ভেঙে গেছে স্থানীয়ভাবে তৈরি করা বাঁধ। এবার আমাদের কৃষি। নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মিঠা জাতের পান। উৎপাদন ভালো হলেও রপ্তানি বন্ধ থাকায় দাম পাচ্ছেন না চাষিরা। এতে হতাশ কৃষকরা রপ্তানি বাজার পুনরায় চালুর দাবি জানিয়েছেন। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে ধর্মীয় উৎসব, সামাজিক আচার অনুষ্ঠান সবখানেই পানের রয়েছে বিশেষ গুরুত্ব। আর এই পানের চাষেই আজ সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে উত্তরের জেলা নওগাঁয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নওগাঁ জেলায় 43 হেক্টর জমিতে মিঠা ও সাচি জাতের পানের আবাদ হচ্ছে, যার বার্ষিক উৎপাদন প্রায় 526 টন। আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলনও ভালো হয়েছে। পান উৎপাদন বেশি হচ্ছে, কিন্তু পানের বাজার খুব সীমিত। পান ভেঙে পান বেচা পাটের দামও হচ্ছে না। এখন দেশের বাইরেও পান যাচ্ছে না। এগুলো চাষ করতে যে কীটনাশক ওষুধ ব্যবহার করা লাগে, সেটার দাম খুব বেশি। জেলা সদর উপজেলার শালুকা গ্রামে জমি বর্গা নিয়ে বাণিজ্যিকভাবে পান চাষ করছেন রাজশাহীর মোহনপুর থানার ধরুল গ্রামের 3 চাষি। জমিও আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় 27 লাখ টাকা। বর্তমানে পানের বাজার অনেকটাই কম। আশা করছি যে 1-1.5 মাস পর থেকেই আমরা লাভের আশা করছি। এই পান বরজে এখন আপনার মনে করেন আগের চাইতে এখন একটু বাজার একটু উন্নতি হয়েছে। আমিও আশা করা যায় সামনে সিজনে পানের বরফ তৈরি করব। চাষিরা বলছে বিটা জাতের এই পান একসময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হতো, কিন্তু বিগত 1 বছর ধরে রপ্তানি বন্ধ থাকায় কমে গেছে চাহিদা ও দাম, যার প্রভাব পড়েছে উৎপাদনের ওপরও। পান চাষে রোগবালাই কম হওয়ায় খরচ কম। যাদের বাড়ির পাশে স্বল্প জমি রয়েছে তারা খুব সহজেই লাভজনক পান চাষ করতে পারে বলছে কৃষি বিভাগ। পানের দাম একটু কম পাচ্ছে, কিন্তু আগামী শীত মৌসুমে পানের আবার এই দামটা বৃদ্ধি পাবে, কারণ শীতে নর্মালি একটু পান উৎপাদন কম হয়। আমরা আশা করতেছি কৃষক ওই সময় তার পানের যথোপযুক্ত দাম পাবে। নওগাঁর মাঠে মাঠে মিঠা পানের সাফল্য ইতিমধ্যে অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। প্রয়োজন শুধু রপ্তানির পথটি আবার সচল করা, এটা এখন চাষিদের প্রধান দাবি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব প্রবর্ণ উৎসবের খবর দিয়ে। শুভ প্রবর্ণকে ঘিরে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বুদ্ধের 2500 বছর আগে তাপ্তিং স্বর্গের 3 মাস বর্ষাবাসের স্মৃতিকে অমলিন করে রাখতে প্রবর্ণ পূর্ণিমা উদযাপন করে তারা। এদিকে নিরাপত্তা জোরদারে তৎপর জেলা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কক্সবাজারে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা ও কঠিনচি বরদান। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল গ্রহণ সহ নানা আয়োজনে এই উৎসব উদযাপন করছেন তারা। অগ, মেধাক্যাং, রামু কেন্দ্রীয় বৌদ্ধবিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে চলছে প্রবরণা উৎসব, যেখানে অংশ নিয়েছেন বৌদ্ধ সম্প্রদায় সহ নানা ধর্মের মানুষ। 3 মাস বর্ষাবাস থাকার পরে এই উৎসবের পালন করছেন তারা। ভগবানকে গৌতম বুদ্ধকে শ্রদ্ধার জন্য এই দিনটা পালন করা হয়। মানুষ যেন শান্তিতে থাকুক এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে যেন শান্তিতে বসবাস করুক। প্রতিটা ধর্মে প্রতিটা উৎসব খুব সুন্দরভাবে আনন্দের সাথে শৃঙ্খলতার সাথে পালন করতে পারে। এদিকে বৌদ্ধ ভিক্ষুরা বলছেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় পালিত হচ্ছে এবারের প্রবরণা উৎসব। পুণ্য সঞ্চয়ের জন্যই গৌতম বুদ্ধের পূজা বলে জানালেন বৌদ্ধ ভিক্ষুরা।
পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আর হলো সেনা প্রশাসন, ওনারা খুব ভালো মতোই আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। বাতি পূজা করে, দুর্গাদি পূজা করে, এই ধরনের পূজা করলে অনেক পুণ্য লাভ করে থাকি। অপরদিকে আনন্দ আর উৎসবমুখর পরিবেশে প্রবারণা উৎসব উদযাপনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছেন জেলা প্রশাসক। প্রবারণা পূর্ণিমা যথাযথভাবে আনন্দের সাথে পালন করতে পারে এই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি, মনিটরিং করছি, সরকারের যে বরাদ্দ আসছে সেটা আমরা বিতরণ করছি। কল্পজাহাজ ভাষা উৎসবের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ সম্প্রদায়ের 3 দিনের এই প্রবারণা উৎসব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।